রাজনীতিতে একটি সাধারণ সরকারি প্রজ্ঞাপন কিভাবে পুরো দেশের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। যদি প্রধানমন্ত্রী সংসদে না থাকেন, তবে রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলো কে সামলাবেন? ৫ই আগস্টের রক্তস্নাত নতুন বাংলাদেশে কি অত্যন্ত নীরবে ক্ষমতার নতুন কোনো ভরকেন্দ্র তৈরি হচ্ছে? গত ১৭ই মার্চ রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপন দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো এক অদৃশ্য ঝড়ের জন্ম দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো কারণে অনুপস্থিত থাকলে তার বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গা প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে তিনিই যেন এখন অলিখিত নীতি নির্ধারক। এমনকি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের মতো স্পর্শকাতর বিষয়েও আইনি মারপেচে জনমতের আকাঙ্ক্ষাকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্ষমতার এই অসীম দম্ভ কতটা অন্ধ হতে পারে তার প্রমাণও মিলছে পদে পদে। খুব বেশি দিন আগের কথা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুসকে প্রকাশ্যে গালিগালাজ করেও এদেশে কাউকে চাকরি হারাতে হয়নি। অথচ আজ ক্ষমতার পালাবদলের পর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। নিজের কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি একটি অশালীন নামের ফোল্ডারে সেভ রাখার মতো ঠুনকো দায়ে শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হলো। সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গচিত্রের ইভেন্টে শুধু গোয়িং অপশনে ক্লিক করার অপরাধে সরাসরি বরখাস্ত হলেন এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা। ক্ষমতার এমন নগ্ন অপব্যবহার এদেশের মানুষের কাছে হয়তো নতুন কিছু নয়। দীর্ঘ এতগুলো বছর পেরিয়ে এত রক্তক্ষয়ী আন্দোলন আর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরও সাধারণ মানুষের বুকে আজ কেবল একটাই দীর্ঘশ্বাস, মন্দের ভালো বেছে নেওয়ার এই নোংরা খেলাই কি তবে আমাদের চিরস্থায়ী নিয়তি?